জয় হিন্দ ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পাবলো নেরুদা রচিত অসুখী একজন। আজকের ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে তোমাদের আর কোনো এই কবিতার থেকে কোনো অসুবিধা হবে না। চলো তাহলে আমরা কবিতায় চলে যাচ্ছি। তাহলে আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি বলতে কতক, তাকে মানে কাকে? কতকের প্রিয়তমাকে ছেড়ে দিলাম মানে ছেড়ে রেখে দিলেন। কোথায়? না, দরজায়। দরজায় বলতে ঘরে। থাক, আমি আসছি যুদ্ধ করে, এই গেলি আর মোড়াই নিয়ে আলি। এটা আমি চলে গেলাম দূর দূরে, কারণ কত দূরে যে যুদ্ধ করতে গেছে সেটা কেউ কি জানে না। কারণ সৈনিকদের কখন কোথায় তাদের ডিউটি পড়বে তারা কেউ জানে না। এখন হয়তো কাশ্মীরে, কাল হয়তো বাংলাদেশ বর্ডারে দিবে, পরশু আমাদের পশ্চিমবাংলা চিকেন নেকে দিবে যুদ্ধ করতে, হতে পারে। সে জানতো না, সে বলতে কে? কতকের প্রিয়তমা। জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। তাহলে সে জানতো না, কি জানতো না? যে কতক যুদ্ধ করতে যেছে আর বাঁচা আর মানে ঘুরে আসার চান্স প্রায় না বরাবর। যদি জানতো তাহলে যেতে দিত নাই। তখনকার যুগে হইলো, এখন হলে কি বলতো? যাওয়ার আগেটাই বাইরে তো আটটি মুড়া রেডি, এইদিকে ছাগল গিলা খুলবি যা, যুদ্ধ করতে যাবে। এইখান থেকে কোশ্চেন আসবে কি, যে সে জানতো না, সে বলতে কে এখানে? তোমার জানতো না, কি জানতো না? কতকার ফিরে আসবে না। এইখান থেকে কোশ্চেন আসে দুইয়ে। একটা কুকুর চলে গেল, মানে যে রাস্তা দিয়ে কথক গেছে সেই রাস্তা দিয়ে একটা কুকুরও চলে গেল। হেঁটে গেল গির্জার এক নান, নান মানে সন্ন্যাসী বা সাধু। তাহলে গির্জার এক সাধু, সেও চলে গেল রাস্তা দিয়ে। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। সপ্তাহ পেরিয়ে গেল, 7 দিন পেরিয়ে গেল, তারপর 2 দিন 3 দিন করে এক বছর পেরিয়ে গেল, তবু কিন্তু তার আসার নাম নেই। তাহলে এইখান থেকে কোশ্চেন আসবে যে একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, এখান থেকে কবিতায় কি ইঙ্গিত করতে চেয়েছে? কি ইঙ্গিত করতে চেয়েছে? এই যে কথকের চলে যাওয়া দীর্ঘ সময় অতিক্রম হয়েছে বা অনেক সময় হয়ে গেছে, সেইটা বোঝাতে চাইছি। কত কিছু চলে গেল তাও আর আসার নাম নাই। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। যে রাস্তা দিয়ে কতক গেছিল সেই রাস্তা দিয়ে কতকের তো পায়ের ছাপ ছিল না, সে পায়ের ছাপটাও বৃষ্টিতে ধুয়ে দিল। তাহলে অনেক সময় হলো। ঘাস জন্মানো রাস্তা, সে রাস্তাটায় জল পড়লো, তারপর ঘাস জন্মায়, তাও আর আসার নাম না। একটার পর একটা পাথরের মতো, পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তার মাথার উপর মানে কার? কতকে প্রিয়তমার মাথার উপর। পাথরের মতো বছরগুলো কি জন্য? না, তার কাছে এই যে বছর দিনগুলি, বহুত কষ্টে দিনগুলি অতিবাহিত হচ্ছে, তার জন্য বলা হচ্ছে পাথরের মতো। কি জন্য? কারণ হঠাৎ করে তোমাদেরকে যদি বলে যে কালকে তোমাদের সকাল 10টার সময় মোবাইল দেওয়া হবে, আহা হা হা, শালা এক একটা সেকেন্ড মনে হয় যেমন 1 ঘন্টা, হয় নাই? কাল 10টার সময় মোবাইল দিয়ে হবে, স্কুল সবাই যাবে। কখন যাব কখন নাই, সাইকেলটা নিয়ে আর ইয়ার দোকানে যাই নিয়ে একটু বাইরে থাকবি। তারপর যুদ্ধ হলো। যুদ্ধটা কেমন? যুদ্ধে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, রক্ত আর আগ্নেয় পাহাড় বলতে কি বোঝাতে চাইছে? মানে রক্ত, এতটাই রক্ত হচ্ছে যে আগ্নেয় পাহাড়, মানে আগ্নেয় পাহাড় থেকে যে অগ্নুৎপাত বেরোয়, অগ্নুৎপাতের রংটা কেমন? লাল। তাহলে যুদ্ধ যখন হচ্ছে তখন মানুষের লাশ গিলা একদম ঢিপ হয়ে গেছে, মনে মনে। শিশু আর বাড়িরা খুন হলো। এমনকি যুদ্ধের ভয়াবহতা এমন রূপ ধারণ করেছে, স্পেনে গৃহ যুদ্ধ তো এমন রূপ ধারণ করেছে যে শিশুরা পর্যন্ত বাদ যায়নি। বাড়িরা খুন হলো মানে ঘর বাড়ি গেল, শিশু আর বাড়িরা খুন হলো, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। এইখান থেকে 3-এর পরীক্ষা আসবে কি আসবে। সেই মেয়েটির মৃত্যু হলো না, সেই মেয়েটি কে? সেই মেয়েটির মৃত্যু হলো না বলতে কবি কি বোঝাতে চাইছে? মানে কথক তো যুদ্ধে চলে গেছে, কথকের প্রিয়তমা 1 নম্বর যুদ্ধে যায়নি। আর এই কবিতা পরিপ্রেক্ষিতে তিনি বোঝাতে চাইছে যে কথক যুদ্ধের ভয়াবহতায় মানুষের মৃত্যু হয়, কিন্তু প্রেম অর্থাৎ ভালোবাসার কখনো মৃত্যু হয় না, এইটা বোঝাতে চাইছে কবি। সেই মেয়েটি ছিল কিসের প্রতীক? না, ভালোবাসার প্রতীক।
সমস্ত সমতলে ধরে গেল আগুন, গোটা গোটা পৃথিবী মানে এলাকাটা চারদিকে আগুন ধরে গেল, ঘর বাড়ি পুড়ে দিল। শান্ত হলুদ দেবতারা হাজার হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। শান্ত হলুদ দেবতারা কি করছিল, হাজার হাজার বছর ধরে ধ্যানে পড়ে রয়েছিল, কিন্তু মন্দির থেকে টুকরো টুকরো পড়লো। আর মন্দির যেগুলা ছিল সেগুলা কি বোমের আঘাতে কি হলো, টুকরা টুকরা কুটরা কুটরা হয়ে গেল। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। স্বপ্ন দেখতে পারলো না মানে কি, তাদের এই মন্দিরগুলো নিয়ে কত কিছু স্বপ্ন ছিল, হ্যাঁ, কিন্তু সেই স্বপ্ন দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা মনে হচ্ছে। আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। তাহলে কবি কেমন বিছানায় ঘুমিয়েছিল? ঝুলন্ত। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যা যে ছিল কথকের যে সাজের জিনিসপত্র, তার মানে কি কথকের যে প্রিয় জিনিসগুলা সেগুলো সব একদম চুরমার হয়ে গেল, আগুন একদম জ্বলে গেল। এইখান থেকে কোশ্চেন আসবে যে কবিতায় সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কবি কি কি জিনিস চূর্ণ হয়ে গেল, কি কি জিনিস জ্বলে গেল? আচ্ছা, ইয়ার পরে জ্বলে কি জন্য সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল? যুদ্ধের ভয়াবহতা। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। মানে শহর কত সুন্দর একটা শহর ছিল, গোছালো, সেটা কি হলো, যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি এমন রূপ ধারণ করেছে যে শুধু কাঠ আর কয়লা গিলা পড়ে আছে, বাকি গিলা মানে পুড়িয়ে হয়ে একদম কালো হয়ে গেছে সবকিছু। দৌড়ানো মোচড়ানো লোহা, এই যে গাড়ি যানবাহন এগুলা ছিল, তো এগুলা কি হয়েছে, আগুনে গলিয়ে আর হয়ে মোচড়িয়া হয়ে গেছে। আর মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। আর মৃত পাথর মানে এই যে পাথরের বিভিন্ন রকম ঠাকুর দেবতার যে মূর্তিগুলো ছিল সেগুলো কি বিভৎস আকার, বিভৎস আকার মানে দেখতে পাওয়া যাচ্ছে না এমন। আর রক্তের কালো দাগ। রক্তের কালো দাগ মানে কি, ওই যে হাজার হাজার মানুষ মারা গেছে যুদ্ধে, তারা প্রথম যখন তাদের যে রক্তটা থাকে তখন লাল থাকে, কিছুক্ষণ পর রক্তের রংটা কেমন হয়, চেঞ্জ হয়ে কালো, সেই কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এখান থেকে কোশ্চেন, সেই মেয়েটি কে? কতকের প্রিয়তম। তোমরা এই কবিতাটার থেকে একটাই কোশ্চেন রেডি রাখবে, সেই মেয়েটিকে, ওই পরিচয়টাটুকু ভালো করে ডিটেলসে লিখে রাখবে, ব্যাস মুখস্থ করবে, আর কিচ্ছু বোঝার দরকার নেই। আজকের মতো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।